আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেলের সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। রাজধানীর পল্টন থানায় হত্যা চেষ্টার ঘটনায় মামলা। সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের থানায় অভিযোগ। রোববার রাত থেকে ডিবি কার্যালয়ে আনিস। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল অপরাধের গভীরতা বিবেচনায় সাজা বাড়ানোর আবেদন। নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আবারও বললেন সিইসি। হাদির উপর সন্ত্রাসী হামলা বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। মামলায় এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। হামলার 2 দিন পর রোববার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম ও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। ওসমান হাদিকে গুলির ঘটনায় আটক 4 জনের মধ্যে মোটরসাইকেলের মালিক হান্নানকে মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আরও অন্তত 4 জনকে আটক করেছে পুলিশ। ওসমান হাদিকে গুলির ঘটনায় আটক 4 জনের মধ্যে মোটরসাইকেলের মালিক হান্নানকে মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আরও অন্তত 4 জনকে পুলিশ আটক করেছে। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেফতার করা যায়নি। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর যে হামলা, সে হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতা বাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। অন্যান্য যে আসামি বা যাদের আমরা ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছি, তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে। সাদির শারীরিক অবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা ব্রিফিং করছেন। আমরা এই নিয়ে জানতে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আমাদের বিস্তারিত জানান। আনিকা, আমি একটু সংশোধন করে দিই। তিনি কিন্তু স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। তিনি ব্রিফিং করেছেন কিছুক্ষণ আগে এবং আপনি যেমনটি বললেন যে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু কিছুক্ষণ আগেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে, ফ্লাই করেছে এবং এটি হয়তো পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুরে পৌঁছানো মাত্রই কিন্তু তাকে যত দ্রুত সম্ভব তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে। আমি আরেকটু আগে থেকে যদি স্পষ্ট করে আপনাদেরকে বলি যে দুপুর 1টার পরপরই কিন্তু তাকে বহনকারী যে আইসিইউ অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে এবং খুব দ্রুত 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু হাদিকে সেই আইসিইউ অ্যাম্বুলেন্সে নেওয়া হয় এবং সেই আইসিইউ অ্যাম্বুলেন্সটি কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এবং এখানে আমি যেই এয়ারপোর্টের যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট দিয়ে এই আইসিইউ অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং তৎক্ষণাৎ তাকে তখন এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয় এবং তার পরপরই কিন্তু কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ তার এই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাই করে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আনিকা, ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনাকে দেওয়া
আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। একই সাথে মামলার অপর আসামি আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও আবেদন করা হয়েছে। তবে 5 বছরের সাজাপ্রাপ্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা বৃদ্ধি চেয়ে কোনো আবেদন করেনি প্রসিকিউশন। 8টি যুক্তিতে এই আপিল করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, অপরাধের গভীরতা বিবেচনায় আসামির আমৃত্যু কারাদণ্ডাদেশ হতে পারে না, মৃত্যুদণ্ডাদেশই একমাত্র সাজা হতে পারে। 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান থাকায় অবকাশকালীন ছুটির পর শুনানির জন্য চেম্বার জজ আদালতে আবেদন করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 17 নভেম্বর 2টি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ ও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল 1। সতেরো তারিখ ছিল এই শেষ দিন। আমরা আজকে আপিল বিভাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি 8টি গ্রাউন্ডে। সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি দায়ের করেন। এতে অভিযুক্ত অন্যরা হলেন মারিয়া কিশপট্টা এবং ইমতু রাতেশ ইমতিয়াজ। রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি প্রধান জানান, সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেহেতু উনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই উনাকে ডিবি কার্যালয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দর্শক, এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, দেশে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিটি নির্বাচনের আগে এমন ঘটনা নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যাবে বলেও মন্তব্য করেছেন সিইসি। পরাগাজিমের রিপোর্ট। নতুন প্রজন্মের ভোটারদের ভোটদানে উৎসাহিত ও সচেতন করতে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস IFES এর আয়োজনে জেনভোট ফেস্টিভ্যাল। রাজধানীর আলোকিতে ওই ফেস্টিভ্যালে তরুণদের ভোট দেওয়ার প্রক্রিয়াও হাতে কলমে শেখানো হয়। এটা আমাদের একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমরা মনে করি এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। আমিও আগে ভোটার হয়েছি, কিন্তু এবার ভোট দিব, আমার এটাই ইচ্ছা আর কি, দেওয়া হয়নি আগে। নতুন ভোটার হিসেবে একটু হলেও প্রত্যাশিত যে সুষ্ঠু নির্বাচন হবে। এবার মনে হচ্ছে যে নিজের বাংলাদেশের প্রার্থী নিজে চুজ করব, তো সেখান থেকে আমি খুবই উৎসাহিত ফিল করছি। জাতীয় নির্বাচন যদি আমাদের কোনো ভুল না হয়, সেজন্য এটা খুবই ভালো। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এবার তরুণরা ভোটে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ অন্যরা বক্তৃতা করেন। ফেস্টিভ্যালে সচেতনতামূলক বেশ কিছু ইভেন্টেরও আয়োজন করা হয়। ভোটিং প্রসেসের অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো সহজবোধ্যভাবে তাদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজন। ঢাকার বাইরে থেকেও অনেক তরুণ উৎসবে যোগ দেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে ওঠার আগেই উত্তরের বিচ্ছিন্ন চরাঞ্চলে জেঁকে বসেছে শীত।
মৌলিক চাহিদার অপ্রতুলতার পাশাপাশি জীবিকা সংকটে থাকা জনপদে শীতজনিত রোগে দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে গাইবান্ধার সুন্দরগঞ্জের প্রান্তিক লাল চামার চরে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি চরাঞ্চলে টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। গাইবান্ধার তিস্তা অধ্যুষিত জনপদগুলোতে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মৌলিক সুবিধার অপর্যাপ্ততা এবং জীবিকা যুদ্ধের ছাপ স্পষ্ট। নদী পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ সুন্দরগঞ্জ উপজেলার লালচামার চর। দেখতে ছবির মতো নির্মল হলেও বুঝার উপায় নেই গেল বর্ষায় তিস্তার কড়াল গ্রাসে চরের 20টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীনের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে আরও 50 পরিবার। জীবন জীবিকা বাঁচানোর সংগ্রামে জর্জরিত এখানকার জনগণের মৌলিক চাহিদাও যেন বিলাসিতা। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, আমরা সবাই খুশি আছি। চর এলাকার মানুষ খুব চরের মধ্যে অভাবের মধ্যে আছি, যাও কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি। এই কম্বলটা পাওয়াতে আমার খুব উপকার হয়েছে। কম্বলটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। তো এটা ভাইয়া খুশির মতন মনে করে এটা গাদ দিয়ে থাকি। ফ্রি পাচ্ছি, ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি। আমরা তোমাদের জন্য সকলের জন্য দোয়া করি। সমস্যার চোখ আর কান। বাবা শীতের মধ্যে আমার খুব কষ্ট, আমরা কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি। খুশি হচ্ছি। ঠান্ডা খুব ঠান্ডা লাগে চাচা, বুঝছেন? কমটা ভাই আমি খুব খুশি হলাম। পরিবেশ প্রতিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আর্থমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা সুধীজনদের। আমাদের এলাকায় প্রচুর শীত, এই শীতের মধ্যে যে কম্বল বিতরণ করলেন এবং এই পরবর্তী যদি কম্বল বিতরণ করেন তাহলে আমাদের এলাকার লোক খুব খুশি হবেন। যে শীত নামছে তারা যে কম্বলগুলো পেয়ে তারা খুব খুশি হয়েছে। এজন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যকেন্দ্র সেবা সহায়তাকে ধন্যবাদ। এই চরটা অতিও দুর্গম এবং এই চরটা বারে বারে বন্যায় প্লাবিত হয়। তো এই চরবাসীর ওই জীবন মান দুর্দশা খুবই অসহায়। এরা আমাদের পাশাপাশি যদি আরও কোনো বিত্তবানরা এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। লালচামার চরের মতো বিচ্ছিন্ন জনপদের টেকসই উন্নয়নে শুধু সাময়িক সহায়তাই যথেষ্ট নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে দরকার কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। দর্শক, এবারে বিজয়ের মাস ডিসেম্বর। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবস উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর এই উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে বর্ণিল সাজে সাজানোর পাশাপাশি স্মৃতিসৌধ এলাকা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এদেশ স্বাধীন করার পিছনে যাদের অবদান, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। মহান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের প্রতি সম্মান রেখেই আমাদের যে 16ই ডিসেম্বর বিজয় দিবসে যে নিরাপত্তা রয়েছে, আমাদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার খান জানান, গত 6 নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হয়েছে স্মৃতিসৌধের ধোয়া মোছা ও রঙের কাজ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ, লাইটিং, সিসি ক্যামেরা স্থাপন সহ আয়োজনের সব প্রস্তুতির কাজ শেষ হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে
ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার, রং তুলির কাজ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো ছিল ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে। মহান বিজয় দিবসের ভোরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কূটনৈতিক কোরের দিন ছাড়াও মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নানা সংগঠন, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সহ সব শ্রেণী পেশার মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ওসমান হাদির ওপর বর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ময়মনসিংহ ৩৯ বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এক বিবৃতিতে তিনি কথা জানান। থানার সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয়। এর সাথে তো বিজিবি সদস্য ছিলই এবং ওই অপারেশনটা আমি নিজে নেতৃত্ব দিয়েছিলাম। ওইখানে আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপ সেনালকে ধরার জন্য। ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তোবা ওই এলাকা থেকে চলে গিয়েছে, কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে। কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ সেনালের নাম রয়েছে। তাকে ধরা গেলে অনেক কিছুই আমাদের জন্য জানাটা সহজ হবে। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে ৩ দিনব্যাপী চলছে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের সিনে কার্নিভাল। সিনেমার প্রতি আগ্রহ ও ভালোবাসা গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে DIMFF উপস্থাপন করেছে তাদের বিশেষ আয়োজন সিনেমা ঘর। উৎসবে উপস্থিত ছিলেন বাড়ির নাম শাহানা চলচ্চিত্রের নির্মাতা ও শিল্পীরা, যারা দর্শকের সাথে বিনিময় করেছেন তাদের অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি ধর্মাবলম্বীদের হানুকা উৎসবে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 29 জন। পুলিশ জানিয়েছে বাবা ও ছেলে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলে বাবা নিহত হন আর ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 2015 সাল থেকে বাবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। এ ব্যাপারে আরও তদন্ত চলছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই হামলাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী কাজ বলে উল্লেখ করেছেন। আগ্নেয়াস্ত্র আইন সংশোধনের তাগিদ দিয়েছেন তিনি। এবারে নিচল টাটা কৃষি সংবাদ। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে যশোরের ফুলের বাজার। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকায় জমজমাট ফুল বেচাকেনা চলছে। ফুল চাষি ও ব্যবসায়ীরা আশা করছেন বিজয় দিবস ছাড়াও আগামী নতুন বছরকে সামনে রেখে গদখালিতে এবার 100 কোটি টাকারও বেশি ফুল বিক্রি হবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে গদখালি অঞ্চলে প্রায় 638 হেক্টর জমিতে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা ও চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুলের চাষ হয়েছে। শীত মৌসুমে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস থাকায় ফুল চাষিরা আগেভাগেই পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ও খুচরা ব্যবসায়ীদের হাকডাকে মুখর হয়ে উঠেছে বাজার এলাকা। বিজয় দিবসকে ঘিরে ফুলের দামও বেশি। প্রত্যেকটা ফুলই আমরা যত সহকারে করছি এবং সামনে বেশ কটা অনুষ্ঠান আছে। বর্তমানে এখন ফুলি বাজার ভালো আছে আল্লাহর রহমতে। এখন ফুলি বাজার এখনো ভালো আছে আল্লাহর রহমতে। দিন যত যাবে তত ফুল বাজার ভালো যাবে। 1200 টাকা 1300 টাকা সব বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান এই বছর রজনীগন্ধা প্রতিটি 7 থেকে 8 টাকা, গাঁদা প্রতি 1000 100 থেকে 150 টাকা এবং গোলাপ প্রতিটি 4 থেকে 5 টাকা দরে বিক্রি হচ্ছে। আপাতত রজনী ভুট্টা ওই 7-8 টাকা করে পিস, আর গাঁদা ফুল ওই 100 টাকা 1000, 150 টাকা 1000, আবার কমও বিক্রি হচ্ছে। আর গোলাপ 4 থেকে 5 টাকা বিক্রি হচ্ছে।
গত বছর যেখানে 637 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছিল, এই বছর তা বেড়ে 638 হেক্টরে দাঁড়িয়েছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সবসময় এই দিবস উপলক্ষে আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিই যাতে দিবসটা উপলক্ষে তারা এমনভাবে চাষাবাদ করে এবং এমন প্রযুক্তি দিয়ে করে যাতে ওই সময় ফুলটা সরবরাহ করতে পারে এবং মূল্যটা বেশি পায়। চলতি মৌসুমে প্রায় 122 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সাগরে দূষণ রোধে সচেতনতার বার্তা দিচ্ছে প্লাস্টিক দানব। কক্সবাজার সৈকতে প্রায় 6 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে কিংভূত দানব। অভিনব এমন ভাস্কর্য নজর কাটছে পর্যটক ও স্থানীয়দের। প্লাস্টিক দূষণে বিপর্যস্ত সমুদ্র রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন প্রশাসন। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াডিতে টাই দাঁড়িয়ে বিশাল আকারের প্লাস্টিকের দানব, যা মানবদেহে, প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্যে প্লাস্টিকের ভয়াবহ প্রভাবের প্রতীক। প্রতিদিন শত শত মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য পড়ছে বঙ্গোপসাগরে। মানুষের অসচেতনতা ও অদূরদর্শী কর্মকাণ্ডে প্লাস্টিকের মাত্রাতিরিক্ত দূষণে একদিকে নষ্ট হচ্ছে সাগরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য, অন্যদিকে হুমকিতে কক্সবাজার সমুদ্র সৈকত। কচ্ছপের মুখের মধ্যে হচ্ছে আপনার প্লাস্টিক, দেন হচ্ছে রাস্তাঘাটে প্লাস্টিক, পানির মাধ্যমে প্লাস্টিক। এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে এনে দিবে যে আমরা কক্সবাজার গেছিলাম, আমরা এই জিনিসটা দেখছি। এই প্লাস্টিকের কারণে আমাদের পরিবেশ, সমাজ সবকিছুই দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো যাবে না। যখন প্লাস্টিকটা সর্বপ্রথম মানব কল্যাণ আবিষ্কার হয়, কিন্তু তখন এটা মাথায় ছিল না যে এটা এত ধরনের ক্ষতি করতে পারে। পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা কিন্তু একটা দৈত্যের সাথে বাস করতেছি, এই দৈত্য ধীরে ধীরে আমাদের গ্রাস করছে, কিন্তু আমরা সচেতন না। এবং এই দৈত্যকে যদি থামাতে হয় আমাদেরকে এখনই সচেতন হতে হবে। শুধুমাত্র চিন্তা ভাবনা, লেকচার দিলে হবে না, এটা অ্যাকশনে নামতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেগুলোকে সংগ্রহ করে দানব আকারে একটা প্রতিকৃতি সাজানো হয়েছে, যে আসলে প্লাস্টিক দানব আকারে আমাদের পৃথিবীটাকে কিভাবে ধ্বংস করছে, আমাদের জীববৈচিত্র্য নষ্ট করতেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আবাসস্থলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তথ্য বলছে বর্তমানে প্রতি বছর প্রায় 33 বিলিয়ন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে। এসব প্লাস্টিক বর্জ্যের কারণে বছরে 10 কোটির বেশি সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সংগ্রহ 2 উইকেটে 28 রান। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। রাজধানীর পল্টন থানায় হত্যা চেষ্টার ঘটনায় মামলা। সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের থানায় অভিযোগ। রোববার রাত থেকে ডিবি কার্যালয়ে আনিস। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল। অপরাধের গভীরতা বিবেচনায় সাজা বাড়ানোর আবেদন। নির্বাচন নিয়ে শঙ্কা নেই আবারও বললেন সিইসি। হাদির ওপর সন্ত্রাসী হামলা বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ।